ভারতের মেঘালয়ের ৩ জেলায় কারফিউ জারির পর বিজিবির টহল জোরদার, অনুপ্রবেশ রোধে সতর্কতা। আট জেলায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.৮। মঙ্গলবার থেকে বৃষ্টিতে তাপমাত্রা কমার পূর্বাভাস। টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ১৪, আটক করা যায়নি কাউকে। মুক্তিপণের দাবিতে চলত নির্যাতন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার, বিকেলে তোলা হবে আদালতে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমায় বিহারগুলোতে নানা আয়োজন, দেশ ও দশের মঙ্গল কামনায় প্রার্থনা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভারতের মেঘালয়ের ৩ জেলায় কারফিউ জারি করায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে স্থানীয়দের সচেতনও করেছে বিজিবি। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয় গেল শুক্রবার সন্ধ্যায়। আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। এরপর থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকার ৭ উপজেলার ১৯টি ক্যাম্পে সতর্ক অবস্থানে বিজিবি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দেখি এলাকার জায়গার তুলনায় বর্ডার খুবই গরম, এখন বর্ডারে ঢোকা যাইতেছে না। কোনো মানুষ বর্ডারে যায় না। বিজিবি বাড়ি বাড়ি বইলা দিচ্ছে, সবাই মাইকিং করে দিচ্ছে মসজিদে। তারা বলছেন, দোয়ারা বাজার সীমান্ত দিয়ে অবৈধ পথে দুই দেশে বিভিন্ন পণ্য পাচার হয়ে থাকে। সম্প্রতি কিছু ভারতীয় নাগরিককেও পুশিং করা হয়। বর্ডারে মনে করেন আগে যে গরু বাছুর লাগতো, এটাও নিষেধ দিয়েছে বিজিবি। বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। পুশিংয়ের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব। স্থানীয়দের দাবি, গেল বৃহস্পতিবার সিলেটের তামাবিল এলাকায় উভয় দেশের সীমান্ত জরিপের সময় বিএসএফকে বাধা দেয় স্থানীয় জনতা। এতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে কারফিউ জারি করা হয়েছে ওপারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, বিজিবি তো সতর্ক অবস্থানে আছে, তারা আসলে কোন বিষয়গুলোর উপর মূলত নজরদারি করছেন? সীমান্ত পরিস্থিতি এবং বিজিবির কার্যক্রম নিয়ে জানাবেন আমাদের। দেখুন, আসলে আপনি জানেন যে গত শুক্রবার থেকে ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলাতে কিন্তু কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন, এবং সেটি মূলত রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেটি বলবৎ থাকে। এবং কারফিউ জারির যে আদেশটি পাবলিশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউটি কিন্তু বলবৎ থাকবে। তো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবির যারা সদস্যরা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা কিন্তু আরও তৎপর হয়েছেন। পাশাপাশি তাদের যে নজরদারি রয়েছে সেটিও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম সিলেট বিজিবির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সাথে পাশাপাশি ৪৮ বিজিবির অধিনায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু আসলে বিজিবির যে আভিযানিক দল রয়েছে তারা কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা তাদের যে নজরদারি রয়েছে, টহল কার্যক্রম রয়েছে, সেগুলো তারা পরিচালনা করছেন। এর বাইরে যখন এই ধরনের একটি পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেই পরিস্থিতিতে তারা মূলত তাদের যে নজরদারিটি সেটি কিন্তু আরও বেশি বৃদ্ধি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজিবির সদস্যরা নিরলসভাবে কিন্তু সীমান্তের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা তাদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, পাশাপাশি বিভিন্ন গাড়িবহর, মোটর বাইক ব্যবহার করে তারা কিন্তু সেই টহল কার্যক্রম পরিচালনা করছেন।
পাশাপাশি আরেকটি বিষয়, যেই বাসিন্দারা কিন্তু এইসব এলাকায় রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তো তারা বলছেন যে আসলে ভারতের সেখানকার স্থানীয় প্রশাসনের কর্তৃক এভাবে যে কারফিউটি জারি করা হয়েছে সেই কারফিউ জারি করার কারণে খানিকটা তারা আতঙ্কিত। তবে তারা বলছেন যে আসলে বিজিবি প্রতিনিয়তই আসলে জনগণদের, বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সচেতন করার যে কার্যক্রমটি সেটি করে যাচ্ছে। পাশাপাশি কেউ যাতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, পাশাপাশি বাংলাদেশ থেকে কেউ যেতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে, এই ধরনের আসলে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এবং বিজিবি জানিয়েছে যে মৌলভীবাজারের ঘটনার পর সিলেটে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ মৌলভীবাজারে আমরা যে বিষয়টি জেনেছিলাম যে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ভারত থেকে মূলত 59 জনের একটি দলকে পুশিং করা হয়েছে বাংলাদেশে, কিন্তু সিলেটে কিন্তু বিজিবি জানিয়েছে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পাশাপাশি বিজিবি আরও বলছে যে সিলেটে যে সীমান্তবর্তী যেই লাইনগুলো রয়েছে সেখানে বিজিবির তৎপরতার কারণে চোরাকারবারি বলেন কিংবা বিএসএফ থেকে পুশিং বলেন এই ধরনের কোনো কার্যক্রমই ঘটবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। সব ধরনের কার্যক্রমই তারা প্রতিহত করবেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে বিভিন্ন সময় চোরাকারবারিরা যেভাবে সক্রিয় থাকে সেই বিষয়টিও কিন্তু আসলে বিজিবির নজরদারির মধ্যে রয়েছে। এবং এর আগে যে বিষয়টি মূলত সেখানকার যে এলাকাবাসী রয়েছে স্থানীয়রা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে বিজিবির যে সচেতনতামূলক কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর কারণে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। তো সীমান্ত পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। রাজশাহী, যশোর সহ 8 জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহের ধকলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দেখা দিচ্ছে গরমজনিত ডায়রিয়া, পানিশূন্যতা সহ নানান রোগ। কয়েকদিনে টানা তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গাবাসী। শনিবার জেলায় তাপমাত্রা ওঠে 42 ডিগ্রিতে। তাপপ্রবাহের প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রায়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। দেখা দিয়েছে হিট স্ট্রোক, জ্বর ও ডায়রিয়ার প্রবণতা। রোগ বালাই তো গরমের জন্য বাড়ছে। আমার রোগী রাতে তো না থাকার পরে রাত 12-1টার দিকে নিয়ে আসে। এই গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা চাইবো যে হাসপাতালে ট্রিটমেন্টগুলো যেন ভালো হয়। গরমে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 24 ঘন্টায় অন্তত 70 জন রোগী ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়াই ভালো। আর পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল, নরম, রসালো ফলমূল এগুলা বেশি খাওয়া দরকার। দিনাজপুরেও বইছে তাপপ্রবাহ। 13 উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগের প্রকোপ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অনেকটা একই অবস্থা যশোরেও। বিশাল লাইট দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। গরমে বেচা কিনা নাই, লোকজন আসতেছে না, ছেলে পেলে বেরোচ্ছে না। কোনো নরম তরল খাবার যেমন পানি, শরবত হতে পারে, খাবার স্যালাইন, যদি কারো হাই প্রেশার বা ডায়াবেটিস না থাকে সেটা মেনটেন করে খাবে এবং একটু বিশ্রাম নেবে। রাজশাহীতে 3 দিনের তাপপ্রবাহে হাসপাতালে শয্যার সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। এছাড়া নওগাঁয় বাড়ছে রোগীর সংখ্যা। গরমে শরীর ঘেমে যাচ্ছে, অত্যাধিক গরম লাগছে, অস্বস্তিকর পরিবেশ একটা। তীব্র গরমে মেহেরপুর, রাজবাড়ী ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালের মতো আজকেও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, এই তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব পড়ছে? বৃষ্টি কবে নাগাদ হতে পারে, কোনো পূর্বাভাস পাওয়া গেছে কিনা? একই অবস্থা চলে আসছে। গতকাল যেমন ছিল 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আজকে 42 ডিগ্রির কাছাকাছি, একেবারেই তাপমাত্রা 41 ডিগ্রির উপরে। তো এই যখন অবস্থা, সকাল থেকেই প্রখর রোদের তাপ এবং তীব্র গরম, এই কারণে সব শ্রেণী পেশার মানুষকে কষ্ট পেতে হচ্ছে। বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ যারা রিক্সা ভ্যান চালান, তাদেরকে শহরের দিকে এসে কাজ করতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। অনেককে আমি দেখেছি যারা কাজ করতে করতে হাঁপিয়ে উঠে একটু ছায়া জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন এবং তারা বলছেন যে তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না, যে আয় তাদের স্বাভাবিক সময়ে হতো। তীব্র গরমের কারণে তা হচ্ছে না। প্রথমত তারা কাজ করতে পারছেন না সেইভাবে, আর দ্বিতীয়ত পর্যাপ্ত যাত্রীও মিলছে না। দুপুরের পর থেকে শহরে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে যাত্রী তারা পাচ্ছেন না। একইভাবে কৃষিক্ষেত্রে যারা যেসব শ্রমিক কাজ করেন
তারা মাঠে গিয়ে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাজ করা কষ্টকর হয়ে পড়ছে, তারা অসুস্থ হয়ে পড়ছেন, যে কারণে অনেক কৃষক খুব সকালের দিকে মাঠে যাচ্ছেন এবং তারা তাদের কাজ দ্রুত সময়ে শেষ করে 11টার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো এই অবস্থা যেমন নিম্ন আয়ের মানুষদের মধ্যে, একইভাবে অনেক বয়স্ক মানুষ যারা অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন, অনেকে হাসপাতালে বহির্বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, নিয়ে বাড়িতে বসে চিকিৎসাধীন থাকছেন। শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। তো এই অবস্থায় চিকিৎসকরা বলছেন যে এই অবস্থায় খুব সতর্ক অবস্থায় থাকতে হবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তখন বৃষ্টির প্রভাবে কমবে তাপপ্রবাহ। এর আগে সোমবার থেকেই কমে আসবে তাপমাত্রা। এবং আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু এরিয়া বাড়বে, অর্থাৎ ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। এবং তারপরের দিন অর্থাৎ আগামী পরশু দিনে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, তখন সারা দেশেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে 14 তরুণ ও কিশোরকে উদ্ধার করেছে বিজিবি। রাতে উপজেলার লম্বরি পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লম্বরি পাড়ায় মানব পাচারকারী সাইফুল ইসলামের আস্তানায় অভিযান চালায় বিজিবি। অভিযানে 14 জন তরুণ ও কিশোরকে উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের আটক রাখা হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল কিংবা তার কোনো অঙ্গ সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত সহ নানান শাস্তি দিতে পারবে আদালত। ট্রাইব্যুনাল আইনে এ সংক্রান্ত বিধান যুক্ত করে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। আইনে আগে থেকে বিচারের জন্য অর্গানাইজেশন কিংবা সংগঠন উল্লেখ থাকলেও এর ব্যাখ্যা ও শাস্তি নির্ধারণ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ আইনের সংশোধন করা হলো। সংশোধনীতে বলা হয়েছে, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনাল প্রমাণ পায়, তাহলে ওই দল বা সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। সরকারের আদেশ জারির পর আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এর আগে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে দলটি। আমাদের তো আগে আদেশটা পেতে হবে। আদেশ হলে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতে হবে, এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই। এসি কাগজ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় নাটোরে শোকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই চলবে না, শেখ হাসিনা সরকারে থাকাকালীন যে সকল কর্মকর্তা গণহত্যা চালাতে সহযোগিতা করেছে তাদেরও বিচারের দাবি জানান। এদিকে জয়পুরহাটেও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গতরাতে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বাকলিয়া থানা ও বায়জিদ থানায় থাকা 3 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করবে পুলিশ। এর আগে গত রাতে নগরীর বহদ্দারহাট বারুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়ায় জোড়া খুনের মামলায় উচ্চ আদালত থেকে 10 এপ্রিল আগাম জামিন পান তামান্না। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করেননি তিনি। এর আগে 15 মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের 2 সপ্তাহ পর বাকলিয়ায় প্রাইভেট কারে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হন। সেই জোড়া খুনের ঘটনায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন সহ 5 জনের নামে হত্যা মামলা হয়। নানান আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ মন্দির ও বিহারগুলোতে পূজা অর্চনা ছাড়াও মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন হয়েছে। গৌতম বুদ্ধের অহিংস বাণীর মাধ্যমে বিশ্বে শান্তি ফিরে আসুক, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। বুদ্ধ পূজা ও শিলগ্রহণ, পিণ্ডদান সহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করেন। রোববার সকাল থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আচার অনুষ্ঠান চলে চট্টগ্রামের নন্দনকাননের বৌদ্ধবিহারে। দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করেন ভক্ত ও অনুসারীরা। শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো, কোনো অসুবিধা তো নাই। সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। রাঙ্গামাটি ও বান্দরবনের বৌদ্ধবিহারগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। খাগড়াছড়ির বৌদ্ধবিহারে হয় মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন। বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছে, যার জন্য আমরা আজকে বুদ্ধের স্মৃতিস্মরণের জন্য স্মৃতিচারণের জন্য এখানে আমরা আজকে পঞ্চশীল পালন করব। মূলত বৌদ্ধ পূজা, এই যে সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান থেকে শুরু করে সবকিছু আমরা আজকে করি। এই 3টি স্মৃতি একই দিনে বিজড়িত আছে বলেই ভগবান বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যতে। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয় নতুন সাজে। 2 দিন ধরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক আয়োজন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে নানান আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, এই আয়োজনগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু বিভিন্ন আয়োজনে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় যে আয়োজন, অন্যতম যে আয়োজন বুদ্ধ পূর্ণিমা, সেটা কিন্তু পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির বেশ ঐতিহ্যবাহী একটি বৌদ্ধবিহার, ইয়ংদ বৌদ্ধবিহারের সামনে। সেখান থেকে কিন্তু একটি মঙ্গল শোভাযাত্রা পরেই শুরু হওয়ার কথা রয়েছে। এটি 3:30 হওয়ার কথা, কিন্তু গ্রীষ্মের করতাপের কারণে এই আয়োজনটি একটু দেরিতে শুরু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে যারা বৌদ্ধ ধর্ম রয়েছে তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছে। কিছুক্ষণ আগে বিভিন্ন উপজেলাগুলো থেকে, মহালছড়ি, পানছড়ি সহ বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন গাড়ি যুগে মানুষ এসেছে এই শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য। এবং আপনি দেখছেন এখানে বর্ণাঢ্য আয়োজন, একেবারে প্রচুর মানুষ এই আয়োজনে কিন্তু সমবেত হয়েছে। এবং সকাল থেকে বিভিন্ন যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু ছিল। বিশেষ করে আমরা দেখেছি একেবারে সকালবেলা মঙ্গলসূত্র পাঠ, এখানে একসাথে সকালে 10টার দিকে যে ধর্মীয় যে দেশনা ধর্ম বুদ্ধ ভিক্ষুদের, সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং একই সাথে অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল দান সহ বিভিন্ন যে দানীয় যে বস্তু রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। সবাই কিন্তু এই শোভাযাত্রাটার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে এই আয়োজনটি শুরু হবে। এবং আপনি দেখছেন এখানে কিন্তু একেবারে এই ইয়ংদ বিহারের যে এলাকাটি রয়েছে একেবারে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মানুষ এই শোভাযাত্রা করা হয়েছে। অর্থাৎ এখানে যারা ভিক্ষু রয়েছে, অর্থাৎ এই বিহারের যিনি অধ্যক্ষ, তার সাথে আমাদের কথা রয়েছে। তিনি বলছে যে বুদ্ধের যে বাণী, এটি যদি মানুষের সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ পৃথিবীতে যে যুদ্ধ, বিগ্রহ, অরাজকতা, অশান্তি রয়েছে সেটা নিরসন হবে এবং মানুষের মধ্যে মৈত্রীর যে বন্ধন, সম্প্রীতির যে বন্ধন, সেটা আরো বেশি সুদৃঢ় হবে। এবং বুদ্ধের যে শিক্ষা সেটা কিন্তু আজকে সারাদিনে কিন্তু এখানে আলোচনা হয়েছে। অর্থাৎ এখানে যারা পুণ্যার্থীরা এসেছেন বিভিন্ন দান করার জন্য বা প্রদীপ প্রজ্বলনের জন্য, তারা ধর্মীয় দেশনায় অংশগ্রহণ করেছে এবং তারা পরবর্তীতে সেই দেশনাগুলো শুনেছে। এবং এখানে বারবারই বলা হচ্ছে যে বৌদ্ধের পক্ষ থেকে যে গৌতম বুদ্ধের যে
বাণীগুলো রয়েছে সেগুলো প্রচার করেছে এবং তার যে ধর্ম। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের বিষয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাই।